নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এই এপিসোডে থাকছে তেলেঙ্গানা থেকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। এবং এই বক্তব্যে কার্যত প্রত্যেকটা ভারতবাসীর মনে আবার চিন্তা পড়ে গিয়েছে যে ভারতবর্ষে কি আবার লকডাউন হতে চলেছে, ভারতবর্ষে কি এমার্জেন্সি পরিস্থিতি আসতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কথা কেন বললেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং সাথে সাথে আপনাদেরকে দেখাবো রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের এতদিনের মুখপাত্র, হঠাৎ করে 6 মাসের বাচ্চা ছেলের মতো ডিগবাজি খেয়ে একেবারে তার মনে সমস্ত রকম ভালো জিনিস এখন ফুটে উঠছে। সেই রিজু দত্তের আগেকার বক্তব্য, এখনকার বক্তব্য, দুটো পর্যালোচনা করব আজকের এই এপিসোডে। এবং এই এপিসোডে আমি আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারীর গতকালের এবং আজকের ক্যাবিনেট বৈঠকের পরে তার যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছে, যেখানে প্রত্যেকটা মানুষের মনে সন্দেহ ছিল যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সরকারের যে মানবিক প্রকল্পগুলো ছিল সেগুলো কি বন্ধ হয়ে যাবে। সেইটা নিয়ে উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদেরকে এই ভিডিওতে সেটা দেখাবো এবং সাথে সাথে এই ভিডিওতে এটাও দেখাবো শুভেন্দু অধিকারী যখন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করছেন, সাধারণ মানুষকে যখন অভয় বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময়তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে আর তার বাড়ির সামনে এখন কি ধরনের চিত্র চলছে, যে চিত্রটা শুভেন্দু অধিকারীর প্রশাসন আগামী দিনে কি বন্ধ করতে পারবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোড থাকছে আপনাদের জন্য। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই হোয়াটসঅ্যাপ কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে প্রথমে আপনাদেরকে তেলেঙ্গানাতে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যটি শোনাবো, যে বক্তব্যে কার্যত আমাদের প্রত্যেকের মনে আবার সেই প্রশ্ন উকি দিচ্ছে যে লকডাউনের মতো পরিস্থিতি হবে না তো। 2020 সালে যখন করোনা এসেছিল, সেই করোনার সময় যে লকডাউন পরিস্থিতি, মানুষের খাবারের অভাব, মানুষের গাড়ি চালানোতে ভয়, মানুষের বাইরে বেরোনোতে ভয়, এমনকি এমার্জেন্সি পরিস্থিতির মতো অবস্থা হয়ে গিয়েছিল 2020 সালে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বললেন গতকাল যে প্রত্যেকটা মানুষকে আজকে সমঝে চলতে হবে, মানুষকে কেনাকাটা থেকে বিরত থাকতে হবে, মানে কম কেনাকাটা করতে হবে, সোনা দানা 1 বছর কেনা যাবে না। এমনকি মানুষকে আবেদন করেছেন প্রধানমন্ত্রী যাতে 1 বছর তারা যেন বিদেশে বা বাইরের দেশে না ঘুরতে যান, এমন একাধিক তিনি আবেদন করেছেন। সেই আবেদন আমি আপনাদেরকে প্রথমে শোনাবো, তারপরে সেই আবেদন নিয়ে আলোচনা করব। দেখুন साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें कि हम मेट्रो का ही उपयोग करेंगे। अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें और भी लोगों को साथ बिठा ले। जिन लोगों के पास इलेक्ट्रिक व्हीकल है वो भी कोशिश करें कि इलेक्ट्रिक व्हीकल का ज्यादा से ज्यादा उपयोग करें। साथियों, हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, ऐसी अनेक व्यवस्थाएं विकसित की और हमें आदत भी हो गई थी। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। जैसे आजकल जो विदेशों में शादियों का, विदेशों में घूमने का, विदेशों में वैकेशन पर जाने का मिडिल क्लास में कल्चर बढ़ता जा रहा है। हमें तय करना होगा कि जब ये संकट का काल है और हमारी देशभक्ति हमें ललकार रही है तो कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো গাইডলাইন নোটিফিকেশন আসেনি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন কোনো ওপেন জনসভা থেকে এই কথা বলছেন যে প্রত্যেকটা ভারতবাসীকে আগামী 1 বছর অত্যন্ত সমঝে চলতে হবে, পেট্রোল ডিজেল ব্যবহার কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে করতে হবে, আমাদেরকে মেট্রো ব্যবহার করতে হবে যতটা বেশি সম্ভব, আমাদের যতটা বেশি সম্ভব ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে হবে, বিদেশে যাদের ক্ষমতা রয়েছে যাওয়ার তাদের যাওয়া বন্ধ করতে হবে, এবং যে সমস্ত সোনাদানা কেনা অতিরিক্ত হচ্ছে সেই সোনাদানা কেনাও কিন্তু বন্ধ করতে হবে। এটা সরকারি নোটিফিকেশন না হলেও প্রধানমন্ত্রী এই বাণী যখন দিচ্ছেন তখন ভাবতে হবে যে আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের যে মধ্যবিত্ত মানুষ রয়েছে তাদের কিন্তু অশনি সংকেত আসতে চলেছে। তার কারণ আপনারা সকলেই জানেন, এতে হয়তো ভারতবর্ষের সরকারের খুব একটা কিছু করার নেই, কারণ যে মধ্য এশিয়া রয়েছে সেই মধ্য এশিয়ায় ব্যাপকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতবর্ষের যে অর্থনীতি বিপন্ন হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিতে যে পেট্রোল ডিজেল আগামী দিনে তার দাম বাড়তে চলেছে, আগামী দিনে পেট্রোল ডিজেল যে ভারতবর্ষে আসা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে,
তার জন্য যে সঞ্চিত জিনিসগুলোই এখন ভারতবর্ষে রয়েছে, সেই সঞ্চিত জিনিস নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমঝে খরচ করার কথা বলছেন না তো? আর এই ধরনের ঘটনা যদি ঘটে, আর মধ্যপ্রাচ্যের যে বিশ্বগুলো আজকে যুদ্ধে জড়িয়ে গেছে তাদের যদি যুদ্ধ শেষ না হয়, তাহলে কি আগামী 1 বছরের মধ্যে ভারতবর্ষে আবার লকডাউন দেখা যাবে? প্রত্যেকটা মানুষকে কি সেই করোনা কালে ফিরে যেতে হবে? এ বড় ভয়াবহ বিষয়। আর প্রধানমন্ত্রী যখন এই কথা আমাদেরকে এখন থেকে বলার চেষ্টা করছেন, তার মানে এটা ধরে নিতে হবে যে ভারতবর্ষের যে রিজার্ভ তেল রয়েছে, সেই রিজার্ভ তেল আস্তে আস্তে কিন্তু শেষ হচ্ছে। আর উল্টো দিকে বেশি আমদানিও হচ্ছে না ভারতবর্ষের তেলের মধ্যে। তাই প্রধানমন্ত্রী হয়তো ভারতবর্ষের মানুষকে সমঝে চলার কথা বলছেন। কিন্তু আমি এখানে আমার নিজস্ব কিছু ভ্যালু অ্যাড করতে চাই। তার কারণ হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তো বলছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দেশের কথা চিন্তা করে পেট্রোল ডিজেল কম ব্যবহার করুক এবং সমঝে চলার কথা বলছেন। অবশ্যই দেশের যখন ক্রাইসিস মুহূর্ত আসে, তখন প্রত্যেকটা নাগরিকের কর্তব্য এটা আমাদের করার। কিন্তু সেই পলিটিক্যাল দলগুলোর কি এই কর্তব্যে নিজেদের অঙ্গীকার নেওয়া উচিত নয়? আজকে দেশে যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে যতবার ভোট হচ্ছে, সেই ভোটে আমরা কয়েক হাজার হাজার কোটি টাকা প্রায় জলের মতো উড়ে যেতে দেখছি। আজকে সেই ভোটে মুহুর্মুহুর গাড়ি ব্যবহার হচ্ছে, আজকে সেই ভোটে প্রত্যেকটা জায়গায় হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে, আজকে প্রত্যেকটা ভোটে এরোপ্লেন ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা ভোটে একেবারে জলের মতো পয়সা বাহানো চলছে প্রচারের নামে। আর এই পয়সা যে প্রত্যেকটা নির্বাচনে খরচ হচ্ছে, পলিটিক্যাল দলগুলোর ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম বার্তা দেবেন না যে তারা আগামী দিনে যেন এই জলের মতো পয়সা শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার না করে? কারণ সাধারণ মানুষের আগামী দিনে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের জন্য তেলের অভাবে দেশ সংকটে পড়তে পারে। আজকে একবার কল্পনা করে দেখুন তো আপনারা, যে এই পশ্চিমবঙ্গে নির্বাচন গেল, কত হাজার কোটি টাকা খরচা হয়েছে, কতবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ব্যবহার করেছেন। তাদের যে গাড়ির কনভয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা সেটা নরেন্দ্র মোদী হোক, তাদের গাড়ির কনভয়ে প্রায় হাজার হাজারটা মোটর সাইকেল ঘুরেছে। সেই মোটর সাইকেলগুলোর অবাঞ্ছিত তেল কিন্তু খরচ হয়েছে। আর এটা শুধু পশ্চিমবঙ্গের কথা নয়, ভারতবর্ষে যেখানেই রাজনৈতিকভাবে ভোট আসে, সেই জায়গাতেই এই দৃশ্য দেখা যায়। আর সেখানে বড় বড় কাট আউট, বড় বড় হোর্ডিং, এর জন্য কয়েক হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে। সেই টাকাগুলো যদি আজকে এই ভারতবর্ষের এই পরিস্থিতি আগামী দিনের কথা চিন্তা করে বাঁচানো যেত, হয়তো ভারতবাসীকে এইভাবে মেট্রোতে চলাচলের উপদেশ প্রধানমন্ত্রীকে দিতে হতো না। শুধু তাই নয়, ভারতবর্ষের যে নেতারা রয়েছে, সে যে কোনো নেতাই হোক, বিজেপির নেতা হোক, কংগ্রেসের নেতা হোক, রাহুল গান্ধী হোক, নরেন্দ্র মোদী হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এই ধরনের নেতা নেত্রীদের জন্য কয়েক হাজার কোটি টাকার সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করা হয়। একটা মুখ্যমন্ত্রী হোক কিংবা একটা প্রধানমন্ত্রী, তার গাড়ির যে কনভয় যায়, সেই কনভয়ে কমপক্ষে 30 থেকে 35টা গাড়ি থাকে। এই গাড়ি কি কম করে সেই পেট্রোল ডিজেলের কম ব্যবহার করানো যায় না? সমস্ত দায়িত্ব একটা দেশের নাগরিকদের কাঁধে বর্তে দিয়ে এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছে, তারা নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না। জানি না ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ কি রয়েছে, সাধারণ মানুষের কপালে কি রয়েছে, কিন্তু আমার মনে হয় যদি ভারতবর্ষের দেশের কথাই ভাবা হয়, তাহলে সেটা শুধুমাত্র মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ভারতীয়রা নয়, প্রত্যেকটা রাজনীতিবিদকেও ভাবা উচিত। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো, রাজনীতিবিদ থেকে মনে পড়ে গেল এক অদ্ভুত রাজনীতিবিদের চিত্র আমি দেখাবো, যার নাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। মাত্র 6 মাস বয়সের যদি কোনো বাচ্চা ছেলেকে আপনারা একা ঘরে রেখে যান, দেখবেন এত তাড়াতাড়ি ডিগবাজি মেরে ফেলছে না যতটা রিজু দত্ত ডিগবাজি মেরেছে। দেখুন রিজু দত্ত ডিগবাজি মারার পরে গতকাল কি বক্তব্য রেখেছেন। আমাকে সেবাশ্রয়, প্রথমে আমাকে নন্দীগ্রামে পাঠানো হলো প্রচারের দায়িত্বে। ঠিক আছে, গেলাম, প্রচার করলাম। তারপরে আমাকে 27 দিন সেবাশ্রয়ের দায়িত্বে পাঠানো হলো নন্দীগ্রামে। আমি প্রথম প্রেস করেছিলাম নর্মাল সেবাশ্রয় নিয়ে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে, ইত্যাদি নিয়ে। আমাকে আইপ্যাক ফোন করে বলল, তোমার সামনে টিকিট আছে, শুভেন্দু অধিকারীকে গালাগাল দাও, শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত চরিত্র তুলে গালাগাল দাও, ওর বাবাকে তুলে গালাগাল দাও। আমি তখন বললাম, পাগল নাকি? শুভেন্দু অধিকারী, আর এটা নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তখন। আমি বললাম, এটা নন্দীগ্রাম, আমাকে গুলি করে দেবে। বলছে এসপিকে বলে দিয়েছি তোমাকে এসকর্ট দিয়ে দেওয়া হবে। আমার সামনে 2টো এসকর্ট, পেছনে 2টো এসকর্ট। ওরে বাপ রে, চলে এলো এসকর্ট দিয়ে। আমাকে বললো, শুধু তোমার কাজ হচ্ছে শুধু শুভেন্দু অধিকারীকে বিলো দ্য বেল্ট আক্রমণ করো, তাহলেই তোমার টিকিট কিন্তু কনফার্ম। আমি তো দলের মুখপাত্র, আমার বাবা মা তো নেতা মন্ত্রী নয় যে তাদের হাত ধরে যুবতে পদ নেব, তাদের হাত ধরে কাউন্সিলর হব। ঘষে 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 তো এই জায়গায় এসেছি। তো আমার চোখের সামনে তখন টিকিট 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 টিকিট। স্বপ্ন দেখা তো অপরাধ হতে পারে না। আমি অ্যাটাক করা শুরু করলাম। আমাকে টেক্সট মেসেজ লিখে পাঠানো হতো, এই ভাষায় বলো। আমি এখনো বলছি, 10টা সেন্টেন্স যদি আমাকে লিখে পাঠাতো দল যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করো, তার মধ্যে আমি বলতাম 2টো, বাকি 8টা বলতাম না। ওই 8টা বললে আজকে মার্ডার হয়ে যেতাম।
বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র এখন বহিষ্কার হয়ে গিয়েছে। রিজু দত্ত এই ধরনের কথা বলে যাচ্ছে। রিজু দত্ত নির্বাচনের আগে আমি জানি এই ব্যক্তিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের বাড়িতে ইট পেতে বসে থাকতো। রিজু দত্ত নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ঘটেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেল দেওয়ার জন্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে বসে ওই নন্দীগ্রামের যে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে সেই সেবাশ্রয় ক্যাম্পে প্রচুর দায়িত্ব পালন করে এসেছে এবং সেই সেবাশ্রয় ক্যাম্পে কি ঝোল পাকিয়েছে সেটা রিজু দত্ত বলতে পারবে। কিন্তু শোনা যায় এই সেবাশ্রয় ক্যাম্পের নামেও নাকি অনেক কিছু ঝাড়ফুঁক করেছে এই রিজু দত্ত। আজকে রিজু দত্ত একেবারে সতী সন্ন্যাসী হয়ে গিয়েছে। রিজু দত্ত কিছু বুঝতেই পারছে না। রিজু দত্ত মনে হচ্ছে যেন একেবারে নতুন ভাবে জন্মগ্রহণ করেছে এবং বিজেপিকে আক্রমণের কথাগুলো তার মুখে টেপ রেকর্ডার ফিট করিয়ে দিয়ে কোনো ব্যক্তি বলিয়েছিল। আজকে রিজু দত্তের কেন জ্ঞানটা আবির্ভাব হলো? আজকে রিজু দত্তের কেন এই কথা মনে পড়লো? যদি তৃণমূল কংগ্রেস এত খারাপ হয়ে থাকতো সেদিন কেন রিজু দত্ত বললেন না? তার মানেই হচ্ছে এরা ক্ষমতালোভী। আমি বিজেপির সেই প্রত্যেকটা কর্মীকে কুর্নিশ জানাই যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করে আজকে এই জয় দেখেছে। কিন্তু বিজেপিতে এই ধরনের মাল যারা 12টা 1টার পরে গেরুয়াকরণ হয়েছে সেই সমস্ত মানুষদের থেকে বলবো বিজেপি নেতা নেত্রীরা সাবধানে থাকুন। কারণ তৃণমূল কংগ্রেসটাকে যেভাবে উই পোকার মতো খোকলা করে দিয়েছে, যে তৃণমূল কংগ্রেস দলটা একেবারে দাঁড়িয়েছিল সেইটা এমন ভাবে ভেতরে ভেতরে এরা খোকলা করেছে, সেই দল হঠাৎ করে পড়ে গিয়েছে। ঠিক এইভাবেই এই ধরনের মালগুলোকে যদি বিজেপি আশ্রয় দেয়, আগামী দিনে বিজেপিকেও এইভাবে ওপর থেকে তো সুন্দর লাগবে, ভেতরে ভেতরে খোকলা করে দেওয়ার দায়িত্বে এই ধরনের মাল থাকবে। আমি আরো একজনের ভিডিও আপনাদেরকে দেখাবো যার নাম হচ্ছে সুজাতা মণ্ডল। এই সুজাতা মণ্ডল আপনারা সকলেই জানেন সৌমিত্র খায়ের প্রাক্তন বউ। আর সেই সৌমিত্র খায়ের সঙ্গে সুজাতা মণ্ডলের কি পার্সোনাল রিলেশন হয়েছিল, বিবাহ বিচ্ছেদ হয়েছিল, আপনারা সকলেই সেই ঘটনা দেখেছেন। সেই সৌমিত্র খায়ের প্রাক্তন বউ সুজাতা মণ্ডল এ আবার রিজু দত্তর থেকেও বেশি তাড়াতাড়ি পাল্টি মেরে দিয়েছে। রিজু দত্ত একটু দুদিন সময় নিয়েছে আর সুজাতা মণ্ডলের একটা ভিডিও আমাদের হাতে এলো যেখানে আমি দেখলাম সুজাতা মণ্ডল বেশিক্ষণ সময় নেয়নি, 12টা 3 মিনিটেই পাল্টিটা মেরেছে এবং আবিরটা 12টা 3 মিনিটে খেলেছে। দেখুন। জয় শ্রীরাম। 19 সালের লড়াই, 19 সাল থেকে লড়ে গেছি, ঠিক আছে। আজকে তার পূর্ণতা পেলাম। নাম উচ্চারণ করতে ভয় পেত, সেই সময় মুখে রক্ত দিয়ে সবকিছুর বিরুদ্ধে যে মার্ডার হুমকি সহ্য করে, এত অত্যাচার সহ্য করে তৃণমূল আমার বাড়ির ইলেকট্রিসিটি কেটে দিয়েছিল, জানলা দরজা ভাঙচুর করে ঘর ভাঙচুর করেছিল, পুলিশ রেড করতে পাঠিয়েছিল, আমার সামান্য চাকরির বেতন স্টপ করে চাকরি বন্ধ করে দিয়েছিল, আমার বাবা মা অসুস্থ গায়ে ছিল তাদের উপর অত্যাচার করেছিল। সেই দিন থেকে তাদের দাঁত চিপে লড়াই করেছিলাম। 5টা লোক বেরোতো না, পা দিয়ে রক্ত বেরোতো। আজকে তার সফল হলাম। বুঝুন, ওনাকে লড়াই করেছিল। সুজাতা মণ্ডল বলছে এই লড়াই আমরা করে আজকে বিজেপিকে এনেছি। আমি সুজাতা মণ্ডলের একটা পুরনো ভিডিও আপনাদের দেখাবো। এই সুজাতা মণ্ডলই কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল 2021 সালে, আবার বাই ইলেকশনেও সুজাতা মণ্ডল দাঁড়িয়েছিল। আমি আপনাদেরকে সুজাতা মণ্ডলের একটা পুরনো ভিডিও দেখাই, যে সুজাতা মণ্ডল বলছে আজকে লড়াই করে বিজেপিকে এনেছে। সেই সুজাতা মণ্ডলের পুরনো একটা ভিডিও যেটা ফেসবুকে আজকে প্রচন্ড হারে ভাইরাল হচ্ছে, দেখুন। আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমার প্রিয় যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আজকে এই দলটায় এসেছি। বন্ধু, আমি কি ভুল করেছি? জোরে বলুন। এই হচ্ছে এদের চরিত্র। হঠাৎ করে এরা এইভাবে একটা একেবারে রানিং দলে থাকতে থাকতে 12টার মধ্যে রং পরিবর্তন করে নেয়। আমি বিজেপির ওই জন্য ভাই বন্ধুদের আবেদন করলাম যে আপনাদের একেবারে কঠোরতম যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের থেকে এতটা সাবধানে থাকতে হবে না যতটা এই সমস্ত মালদের থেকে সাবধানে থাকতে হবে। কারণ এরাই তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদেরকে একেবারে ব্যাকডোর দিয়ে, রাস্তা দিয়ে বার করে দিয়ে, ঘরে বসতে বাধ্য করে দিয়ে নিজেরা আখের গুছিয়ে চেটে পুটে খেয়েছে। আর আজকে জানে যে এদের আখের গুছানোর চেটে পুটে খাওয়া বন্ধ হয়ে যাবে, তার জন্য আগামী দিনে যাতে বিজেপির হয়ে সেই আখের গুছানো চেটে পুটে খাওয়াটা যায় তাই জন্যই ঢোকার চেষ্টা করছে। আর এরা যদি ঢোকে আপনি নিশ্চিতভাবে লিখে রেখে দিন যে বিজেপি দিনের সেই সমস্ত পুরনো লড়াকু কর্মীরা যারা আজকে নিজেদের জীবন বাজি রেখে এই বিজেপিকে পশ্চিমবঙ্গে এনেছে তারা একদিন সাইড হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদের মতো। আসুন, এরপরে আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম শুভেন্দু অধিকারীর একটা ভিডিও, যে ভিডিওতে শুভেন্দু অধিকারী দুটো কথা বলেছেন গতকাল রাত থেকে আজকে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম প্রেস কনফারেন্স করেছেন। যে দুটো কথা আমি যদি আপনাদেরকে না দেখাই তাহলে মনে হবে ইনফরমেশনটা আপনাদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের সকলের মনেই একটা ধারণা ছিল যে লক্ষ্মীর ভান্ডার থাকবে তো, কিংবা যুবসাথী থাকবে তো, কিংবা স্বাস্থ্যসাথী থাকবে তো, যে মানবিক প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময় প্রত্যেকটা মানুষকে দিয়ে গিয়েছিলেন এবং জনমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সুবিধা হয়েছিল সেই মানবিক প্রকল্পগুলো, সেইটা নিয়ে প্রচুর মানুষ সংশয় ছিল যে এগুলো কি এবারে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে পরিষ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে প্রথম দিনেই বলে দিলেন যে কোনো মানবিক প্রকল্প বন্ধ হচ্ছে না। দেখুন, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প এটা আমরা আমাদের
কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। দেখুন, সাধারণ মানুষের কোনো রং হয় না। যে সাধারণ মানুষ একসময় সিপিএম কে এই রাজ্যে 34 বছর টিকিয়ে রেখেছিল, সেই সাধারণ মানুষই এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে 15 বছর টিকিয়ে রেখেছিল, আর সেই সাধারণ মানুষই এই বিজেপিকে ক্ষমতায় এনেছে। তাই সাধারণ মানুষের কোনো রং নয়, সরকার সকলের, আর সেই সরকার যখন সকলের, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভেদাভেদ করেননি। প্রত্যেকটা মানুষকে সামাজিক প্রকল্পে ভরিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেকটা মানুষকে সামাজিক প্রকল্পের মাধ্যমে শক্তপোক্ত করেছিলেন। বহু মানুষ স্বাস্থ্যসাথীর মাধ্যমে উপকৃত হয়েছেন, বহু মানুষ মা ক্যান্টিনে 5 টাকার বিনিময়ে খাবার পেয়েছেন, বহু মানুষ এই যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে তার জন্য মেয়েদের, প্রচুর গরিব মানুষদের উপকার হয়েছে, এই কথা ফেলে দেওয়া যায় না। আর এই পশ্চিমবঙ্গে যবে থেকে বিজেপি সরকার এসেছে, ফেসবুক জুড়ে একটা বিকৃত খবর বেরিয়ে আসছিল যে হয়তো বিজেপির সরকার সেই সকল প্রকল্পগুলোকে এবারে বন্ধ করে দেবে। আমরা আবেদন করেছিলাম যে প্রকল্প যেন বন্ধ না হয়, প্রকল্প চালু থাকুক, কিন্তু নাম চেঞ্জ যদি আপনাদের করতে হয় অবশ্যই নাম চেঞ্জ করতে পারেন সরকারের, সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে যখন প্রেস কনফারেন্স করলেন এবং সমস্ত মিডিয়ার সামনে যখন এই কথা বললেন যে কোনো রকম প্রকল্প বন্ধ হচ্ছে না, এ কথায় আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাতে বাধ্য হব। আর সরকার বিরোধী যেই থাকুক, আমাদের এই চ্যানেল চলবে নিষ্ঠার সাথে, প্রকৃত সংবাদ দেখিয়ে যে কথাটা উঠে আসবে রাস্তা থেকে একেবারে জনগণের কাছে। আর আমি আপনাদেরকে শেষে আরো একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটায় আপনারা দেখতে পাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, আপনারা সকলেই জানেন যে পুলিশের গার্ডরেল উঠে গিয়েছে, আর তারপরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে চিত্র গতকাল ভয়াবহ ভেসে উঠলো, তাতে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিবার রয়েছে সেই পরিবারের জন্য কিন্তু একটা ভয় থাকতেই পারে। দেখুন, অভিষেক, এই জাহাঙ্গীরের চামচা অভিষেক, এই শাহজাহানের চামচা অভিষেক, বেরো। ওইটা কত হাত, 1:1, কেউ আসবে না মাঝখানে, 1:1, কিচ্ছু নাই, মারপিট নাই, পুষাপসের চ্যালেঞ্জ হোক। কিভাবে হবে ধরে নাও, একটু ধরো, পুষাপসের চ্যালেঞ্জ হবে। তুই যদি 40টা মারিস, তোর বাংলাদেশের নামে, জয় শ্রীরামের নামে 100টা পুষাপ মারবো। জয় শ্রীরাম! কালীর নামে পুষাপসের চ্যালেঞ্জ হবে। বেরিয়ে আরে সোনাগুলো কোথায় রে? একজনকে বিবির কাছে রেখে দিয়েছিস। তুই যখন তোর মেয়ের নাম আজানিয়া রেখেছিলিস, পারমিশন দিয়েছিলিস যে তোর মেয়ে ওই নাম তোকে আগামী দিনে প্রশ্ন করবে না যে বাবা আমার নামটাকে বাবু আজানিয়া, সনাতনী নাম না রেখে আসলো কি আজানিয়া। রক্তে, ভারতীয়দের রক্তে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। সেই রক্তকে কুলসিত করেছে এই অভিষেক, শেখ অভিষেক, come on out. I'm challenging you, only person. I will be the only person who will challenge you. No one else will come in between. We are going to have a official challenge. Come on, you there. এটা কি ধরনের পরিবর্তন আমি জানি না, কারা এরা সেটাও আমি জানি না, কিন্তু এই ঘটনা যখন কালে রাত্রিরে ঘটেছে, আজকে আমার সামনে শুভেন্দু অধিকারীর অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি ভেসে উঠেছে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং লিখেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত বড় বড় আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তিনি মিটিং করছেন, এমনকি কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও তিনি মিটিং করছেন এবং রাজ্যের প্রত্যেকটা মানুষকে সামাজিক নিরাপত্তার দাবি জানিয়েছেন এই মিটিং এর মাধ্যমে, যেটা শুভেন্দু অধিকারী তার
পোস্টে শেয়ার করেছেন, কিন্তু সেই সময় এই ধরনের চিত্র কলকাতার মাটি থেকেই ভেসে উঠছে, ভবানীপুরের মাটি থেকেই ভেসে উঠছে, যেখানে শুভেন্দু অধিকারী নিজেই একজন জয়ী ক্যান্ডিডেট। আর সেই জায়গায় আমি শুভেন্দু অধিকারী বা এই রাজ্যের প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই যে এই ধরনের চিত্র এটা কিন্তু যথেষ্টই ভয়াবহ এবং নিন্দনীয়। হতে পারে একটা ব্যক্তি আইডিওলজিক্যালি হয়তো বিজেপির বিরোধিতা করেছে এবং সেটা ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা করেছেন সেটা তার রাজনীতির আঙিনায় থেকে করেছেন, কিন্তু তার ব্যক্তিগত বাসভবনে গিয়ে এই ধরনের ঘটনা ঘটানো এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় তার পরিবার রয়েছে এবং মনে রাখতে হবে তার পরিবারের মধ্যে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা রয়েছে, একটা 10 বছরের কন্যা রয়েছে এবং তার স্ত্রী রয়েছে। যেখানে এতগুলো মহিলার বসবাস, যেখানে এতগুলো শিশুর বসবাস, সেখানে যদি দিনের পর দিন এই ধরনের ঘটনা সেই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখতে পায়, তাহলে ভারতবর্ষের কিংবা পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক স্ট্রাকচার সেটার প্রতি কিন্তু প্রশ্ন উঠেই আসবে। আর যে স্ট্রাকচারটা যাতে এই পশ্চিমবঙ্গে না ঘটে তার জন্যই তো শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এই ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন যে তিনি আইন শৃঙ্খলার রক্ষা করবেন, সেটা যেন তিনি আগামী দিনে করেন। এটাই আমাদের মানবিক আবেদন থাকবে। আজকের এই এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আপনাদের সঙ্গে, কিন্তু তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।